আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইউরোপকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে ইসরায়েল। ৭ জুলাই স্পষ্টত দ্বিধা বিভক্ত হয়েছে ফ্রান্স। একদিকে পার্লামেন্টের বামপন্থীরা, এরা ফিলিস্তিনের ব্যাপারে সহানুভূতিশীল, আর তাদের বিপরীতে কট্টর দক্ষিণপন্থীরা ইসরায়েলের সমর্থক। এই দ্বিমুখী উত্তেজনার কারণে পথে পথে সহিংসতা দেখা যাচ্ছে দেশজুড়ে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট থাকছেন আগামী কয়েক বছর। তবে শাসন কাজ পরিচালনার জন্য রাস্তা খুব একটা মসৃণ থাকবে না। ইসরায়েলের জন্য নিউ পপুলার ফ্রন্টের জয়ের খবর নিশ্চিতভাবেই একটি দুঃসংবাদ। বামপন্থী জোটের নেতা এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জ্যাক লুক মেলানকো শুরু থেকে গাজায় ইসরায়েলি তৎপরতাকে গণহত্যা বলে অভিহিত করে এসেছেন। তিনি চান ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য চুক্তি বাদ দিয়ে তেল আবিবকে অস্ত্রবিরতিতে বাধ্য করুক ফ্রান্স। একথা অস্বীকার করার কোনো কারণ নেই। ইসরায়েলের কট্টর ডানপন্থী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের জন্য অধিক পছন্দনীয় হতো ফ্রান্সের দক্ষিণপন্থী দল ন্যাশনাল র্যালির জয়। বাস্তবতা হচ্ছে, ফ্রান্সের রাজনীতির গতিপথ সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত পাল্টাচ্ছে। কট্টর দক্ষিণপন্থার দিকে ঝুঁকে পড়েছে দেশটি, আর সাবেক স্নায়ুযুদ্ধের সঙ্গী ঠিক এই অংশেরই সুবিধা নিতে চায় ইসরায়েল। ফ্রান্সের ডানপন্থীদের সঙ্গে সম্পর্ক জোরদারে রীতিমতো ফাঁদ পেতে বসেছে ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি গণহত্যার ধোঁয়া তুলে অতীতে ইসরায়েলের বহু অন্যায় আচরণকে মেনে নেওয়া হয়েছে। তবে ইসরায়েলের বর্তমান তৎপরতাকে শুধুই ভিকটিম বিবেচনায় গ্রহণযোগ্য মনে করার পরিস্থিতি আর নেই। ইউরোপ এখন আর ইসরায়েলকে সবকিছু থেকে দায়মুক্ত বিবেচনা করে না, বরং ইউরোপের সামগ্রিক অবস্থান এর বিপরীত দিক। তবে কট্টর ডানপন্থী অভিজাত রাজনীতিকদের অবস্থান একেবারেই ভিন্ন। তারা শর্তহীনভাবে সমর্থন করে ইহুদি রাষ্ট্রটিকে। গত কয়েক বছরের মধ্যে এই সমর্থন দৃঢ় হয়েছে। এর রয়েছে বেশ কয়েকটি কারণ। এরা তীব্রভাবে মুসলিম বিদ্বেষী, বিদেশি বিদ্বেষী এবং অভিবাসন সমর্থন করে না। বহু ডানপন্থী গ্রুপই এখন ইসরায়েলের কট্টর সমর্থক, যদিও এরাই একসময় ইহুদি বিদ্বেষী ছিল। এখন সেই অবস্থান থেকে 180 ডিগ্রি পরিবর্তন ঘটেছে তাদের। ফ্রান্সের ডানপন্থী নেত্রী মেরিন লা পেইনের 29 মে দেয়া বক্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তিনি তার বাবার উদাহরণ টেনে বলেছিলেন, যা মেরিন লা পেনের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের সম্পর্ক ছিল চরম জটিল। নানা সময় বিভিন্ন উস্কানি দিয়ে তিনি এই সম্পর্ককে আরও কঠিন করে তোলেন। তবে তার নিজের অবস্থান সম্পর্কেও অকপট মন্তব্য করেছেন তিনি, যা তার বাবার অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, ন্যাশনাল ফ্রন্ট সবসময়ই ইহুদিবাদী। বাবার রাজনৈতিক উত্তরাধিকারকে অস্বীকার করে এই কন্যা আরও যোগ করেন, ঐতিহাসিকভাবেই ন্যাশনাল ফ্রন্ট ইহুদি রাষ্ট্র সৃষ্টিকে সমর্থন করে। আর্মেনিয়া, স্লোভানিয়া, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে সম্প্রতি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এ প্রসঙ্গ উল্লেখ করে ডানপন্থী দল ন্যাশনাল র্যালির বর্তমান সভাপতি জর্ডান বার্ডেলা এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, আমি বলছি না যে এমন কোনো ঘটনা বিশ্বের কোথাও ঘটতে পারে না, তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে সন্ত্রাসবাদকে স্বীকৃতি দেয়া। এটা এমন একটি সংগঠনকে রাজনৈতিক বৈধতা দেবে যাদের সনদে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। লা পেন এবং বার্ডেলা খুব ভালো করেই রাজনীতি এবং ফ্রান্সে ইহুদি জনগোষ্ঠীর জনমিতির পরিস্থিতি বোঝেন। এই কারণেই ইহুদি জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল তারা। দলের ইহুদি বিদ্বেষী ইতিহাস ভুলে এখন তারা রাজনৈতিকভাবে ইহুদিদের সঙ্গে সম্পৃক্ত হতে চায়। লা পেন বলেন, দেশের ইহুদি স্বার্থ এবং বিশ্বাসকে যথাযথ এবং সত্যিকার অর্থে রাজনৈতিক সুরক্ষা দিতে পারে একটিমাত্র রাজনৈতিক আন্দোলন, তারা হচ্ছে ন্যাশনাল র্যালি। আমি কখনোই এ বিষয় থেকে মুখ সরিয়ে নেব না।
তবে এত কিছুর পরও অতি দক্ষিণপন্থীরা ইহুদিদের একচেটিয়া সমর্থন লাভে ব্যর্থ হয়। জরিপ অনুসারে ফ্রান্সের প্রথম দফা ভোট গ্রহণে ন্যাশনাল র্যালি ইহুদিদের ভোট পেয়েছে মাত্র 20,000, যা ইহুদি মোট ভোটারের 10% থেকে কিছু বেশি। ফ্রান্স কঠোরভাবে ধর্মনিরপেক্ষ একটি দেশ, যে কারণে সরকারিভাবে ধর্মীয় গোষ্ঠীগুলোর ভোট আলাদা পরিসংখ্যানের মাধ্যমে সংরক্ষণ করা হয় না। ন্যাশনাল র্যালির ব্যাপারে ফ্রান্সের ইহুদি ভোটারদের আগ্রহ না থাকলেও দলটির প্রতি সমর্থন জানাতে কার্পণ্য নেই ইসরায়েলের। ফিলিস্তিনপন্থী রাজনৈতিক দলের চাইতে তারা অতি দক্ষিণপন্থীদের সমর্থন করা বেশি সুবিধাজনক বলে মনে করেন। এই নিয়ে তাদের মধ্যে কোনো লুকোচুরি নেই। ইসরায়েলের ডায়াসপোরা মন্ত্রী অ্যামিচাই চিকলি ফ্রান্সের প্রথম দফা ভোটের পর ন্যাশনাল র্যালির ফিলিস্তিন বিরোধী বক্তব্যের জন্য দলটির প্রধানের ভূয়সী প্রশংসা করেন। তবে তার এই ধরনের বক্তব্য এবারই প্রথম নয়। জুনের শেষ দিকে বর্ডেলার একটি ভিডিও শেয়ার করেন চিকলি। এরও আগে জুনের শুরুর দিকে এক সাক্ষাৎকারে চিকলি বলেন, লা পেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি খুশি হবেন, যদিও এবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ছিল না, ছিল পার্লামেন্ট নির্বাচন। একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুও একই কথা বিশ্বাস করেন। নেতানিয়াহু চান ফ্রান্সের রাজনৈতিক ক্ষমতায় দক্ষিণপন্থী এই রাজনৈতিক দলই আসুক। ফ্রান্সের নির্বাচনের উপর নজর ছিল ইসরায়েলের। তেল আবিব ফ্রান্সে বসবাসকারী ইহুদিদের লা পেনের দলে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করার চেষ্টা করে। ফরাসি ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের একটি উদ্দেশ্য ছিল এটি। ফ্রান্সের ইহুদিদের ব্যাপারে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করে 2015 সাল থেকে। ওই বছর এক সন্ত্রাসী হামলায় 4 ফরাসি ইহুদি নিহত হয়। এই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফ্রান্সের সব ইহুদিদের প্রতি ইসরায়েলে অভিবাসন নিয়ে চলে যাওয়ার আহ্বান জানান। ওই সময় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ফ্রান্স ও ইউরোপে বসবাসকারী সব ইহুদিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ইসরায়েল শুধু সেই স্থান না যার দিকে মুখ ঘুরিয়ে আপনারা প্রার্থনা করেন। ইসরায়েল রাষ্ট্রটি আপনাদের বাড়ি, আবাস। নেতানিয়াহুর এই আহ্বানের একটি জবাবই দেওয়া হয়েছে এবারের গাজা যুদ্ধের সময়। নেতানিয়াহুর সেনাবাহিনী গাজায় যুদ্ধাপরাধ করছে, গণহত্যা চালাচ্ছে। বিশ্বজুড়ে এ ব্যাপারে কারো মধ্যে দ্বিমত না থাকলেও এই যুদ্ধে ফ্রান্স থেকে বহু ইহুদি ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দেয়। এদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে ইসরায়েলে অভিবাসন নিয়ে স্থায়ী হওয়ার কথাও ঘোষণা করেন। আবার এসব সেনাদের অনেকেই প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের করা যুদ্ধাপরাধের ভিডিও ফুটেজ প্রচার করে। এদের মধ্যে একজন ছিলেন বেনিয়ামিন শামুয়েল সিসে, যিনি গাজায় যুদ্ধ করা ফরাসি ইহুদি। গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে তার তৎপরতা বেশ স্পষ্ট। সিসে ছাড়াও ইলান চৌকরন গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হয়ে যোগ দেন। তাদের গাজা যুদ্ধে যোগ দেওয়ার বিষয়টি বহু ফরাসিকেই আহত করেছে। ফ্রান্সের 4,000-এরও বেশি ফরাসি এবং ফরাসি ইহুদি নাগরিক যোগ দিয়েছে গাজা যুদ্ধে। এরা ফ্রান্সে ফেরার পর যুদ্ধাপরাধের অভিযোগে এদের বিচার হবে। গাজায় ফরাসি নাগরিকদের যুদ্ধাপরাধ নিয়ে ফ্রান্সে বিতর্ক শুরু হয়েছে। বিচারমন্ত্রীর প্রতি এ ব্যাপারে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। আগামী সময়ে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ফ্রান্সের বিচার বিভাগ গাজা যুদ্ধে যোগ দেয়া ইহুদি সেনাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। তাদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছে কেউ কেউ। এক দেশে বসবাস করে আরেক দেশের পক্ষ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া এবং যুদ্ধ অপরাধে সামিল হওয়া কতটা নৈতিক তা বিবেচনা করার প্রস্তাব উঠেছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে ফ্রান্স প্রতিষ্ঠিত হয় 1958 সালে। প্রাথমিক অবস্থায় দেশটির সাবেক প্রেসিডেন্ট শার্ল দ্য গল ইসরায়েলে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তখন থেকেই আরব দেশগুলোকে সহায়তা দেওয়া শুরু করে ফ্রান্স। 1956 সালে মিশর ইসরায়েল যুদ্ধের পর ফ্রান্সের অবস্থানে এই পরিবর্তন আসে। ওই সময় ইসরায়েলের ডিমোনাকে পরমাণু চুল্লি নির্মাণ শুরু হয়, আর এই নির্মাণ কাজে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুক্তরাষ্ট্র প্রীতির সময় তখন থেকেই শুরু হয়, আর পরবর্তীতে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ফ্রান্সের এই অবস্থান বড় পরিবর্তনের শুরু ছিল।
দেশটিতে অতি কট্টরপন্থী প্রেসিডেন্ট এলে তা হবে আরেকটি বড় পরিবর্তন। তবে নির্বাচনের ফলাফলে আশাব্যঞ্জক ফল লাভ করেনি কট্টরপন্থীরা। তবে ভবিষ্যতে যে তারা আসবেন না তা নিশ্চিত করে বলা যায় না। ফ্রান্সের আগামী প্রেসিডেন্টই হয়তো হবেন অতি কট্টরপন্থী গ্রুপের কোনো মুখ। এবারের নির্বাচনে সেই পরিস্থিতি না থাকলেও আভাস পাওয়া যায় তেমন ঘটনা ঘটতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।